আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছে আমি ফৌজিয়া রওশন। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজ শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত সড়ক অবরোধ করবে শিক্ষার্থীরা। অষ্টম দিনের মতো শিক্ষক আন্দোলন অব্যাহত। 4 দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিং এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গভীর রাতে হঠাৎ অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জরুরি ভিত্তিতে এভার কেয়ার হাসপাতালে ভর্তি। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে 6 জন নিহত। লক্ষ্মীপুরে রাস্তা পারাপারের সময় বাস চাপায় নানা ও নাতির মৃত্যু। এবং কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্দশা কাটছে না পানিবন্দী মানুষের। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবিতে আজ দুপুরে রাজধানী শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত সড়ক অবরোধ করবে আন্দোলনরত শিক্ষার্থীরা। 4 ঘন্টার বাংলা ব্লকের কর্মসূচি পালন শেষে রোববার রাতে কর্মসূচি ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার দুপুরে একই দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে কোটা বাতিলের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে পরে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। জনগণের ভোগান্তি হয় এমন কোনো কর্মসূচি না দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, আদালত কোটা বাতিলের পরিপত্র বাতিল করেছেন। সরকারের পক্ষ থেকে ফের আপিল করা হয়েছে। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ পরিহার করা দরকার। সেতুমন্ত্রী বলেন, শিক্ষকদের পেনশন স্কিম নিয়ে ভুল বোঝাবুঝি থাকতে পারে, সিদ্ধান্ত নিতে হবে বাস্তবতার আলোকে। সরকার কোটা বাতিলের দাবির প্রতি আন্তরিক বলেই অ্যাটর্নি জেনারেল আপিল দায়ের করেছে। দেশের সর্বোচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন এবং আদালত উভয় পক্ষে যুক্তিতর্ক শুনে নিশ্চয়ই একটা চূড়ান্ত রায় প্রদান করবে। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করে সুপার গ্রেডে অন্তর্ভুক্তির দাবিতে অষ্টম দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন শিক্ষকরা। দেশের 40টি সরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা স্ব প্রতিষ্ঠানে তাদের কর্মসূচি বাস্তবায়ন করছেন। এতে অচল হয়ে পড়েছে দেশের উচ্চশিক্ষা। শিক্ষকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করেন শিক্ষকরা। গতকালও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক দফা দাবিতে বিক্ষোভ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। 4 দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিং এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টায় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানটির বেইজিং সময় সন্ধ্যা 6টায় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। প্রধানমন্ত্রী 8 থেকে 11 জুলাই বেইজিংয়ে অবস্থানকালে 10 জুলাই চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। বেইজিংয়ে সোমবার থেকে শুরু প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 দিনের দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 20টি থেকে 22টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।
গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোর 4:45টায় এভার কেয়ার হাসপাতালে নেওয়ার পর তাৎক্ষণিকভাবে বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। বর্তমানে তিনি ক্যাবিনেট চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। এর আগে 23 জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয় এবং 2 জুলাই বিকেলে 12 দিন চিকিৎসা শেষে খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে 5 জনের মৃত্যু হয়েছে। ভোর 4:45টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের খাকচক দক্ষিণ পাড়া চিটাগাং মেল ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল 8:30টার দিকে রেললাইনের পাশে 5টি মরদেহ দেখতে পান তারা। পরে খবর দিলে পুলিশ সকাল 9টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ শনাক্তের চেষ্টা চলছে। নিহত সকলেই পুরুষ এবং তাদের বয়স 20 থেকে 32-এর মধ্যে। পুলিশ জানায়, নিহতেরা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেলের বসে থাকা অবস্থায় কাটা পড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তদন্ত চলছে। এদিকে দুর্ঘটনাস্থল দেখতে গিয়ে একই স্থানে ট্রেনে কাটা পড়ে আরও একজনের মৃত্যু হয়েছে। লক্ষ্মীপুরের রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাস চাপায় শিশু মিম আক্তার ও তার নানা নসির মোল্লার মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার পূর্ব হাজিরপাড়া এলাকার সিয়াম পেট্রোল পাম্পের সামনে লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা ঘটে। নিহত মিমি ও আহত নসির ভোলা জেলার বাসিন্দা। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন জানান, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর মরদেহ ও আহতকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নসিরও মারা যান। এ ঘটনায় বাস চালককে আটক করা যায়নি। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর ইউনুস। আবেদনে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়েছে। সকালে ডক্টর ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এ আবেদন করেন। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে আগামীকাল মঙ্গলবার আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। পরে দুদক আইনজীবী সাংবাদিকদের জানান, ডক্টর ইউনুসের অপরাধের উপাত্ত আছে বলেই অভিযোগ গঠন করেছে আদালত। বলা হয়েছে যে ডক্টর ইউনুস সাহেব এবং ওনারা আত্মসাৎ করেছেন। আমরা বললাম, ওনাদের কাছে তো কেউ কোনো কিছু জমা রাখে নাই, তো আত্মসাৎ করতে হলে তো কারোর কাছে জমা থাকতে হবে, তাহলে না সে আত্মসাৎ করবে। 15 জুলাই 2024 এটা সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে। ঠিক সাক্ষ্য গ্রহণের আগ মুহূর্তে এসে ওনারা একটা ফ্যাক্সিশনে দাখিল করলো, ওনারা দাখিল করতে পারে, যাতে আমরা একটি ভীত সন্তুষ্ট এই কারণে সাক্ষীটা যেন ওই দিন না নিতে পারে। কিন্তু আমরা প্রস্তুত, আমরা আইনি মোকাবেলা করব। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলের কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর দুধকুমার নদের পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদের তীরবর্তী এলাকা সহ নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নাগেশ্বরী উপজেলার 2টি পয়েন্টে বেড়ি বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আমিনা হীরার রিপোর্ট। গত 3 দিন ধরে বন্যার পানি অপরিবর্তিত রয়েছে। তবে হঠাৎ করে দুধকুমার পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় নাগেশ্বরী উপজেলার 2টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ফলে চরাঞ্চলের মানুষের পাশাপাশি মেইনল্যান্ডের মানুষও বন্যা কবলিত হয়ে পড়েছে। বিশেষ করে বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। মানুষের খাবার ও গবাদি পশুর খাবারের সংকট দেখা দিয়েছে। খাওয়া দাওয়ার অবস্থা সেই মনে করো, কালকে আনছি দুপুরে, আজকেও যে দুপুরে রান্না করবেছি, আর চুলের মুলেরও ব্যবস্থা খারাপ। এখন মনে করো সত্রি আসে লাগে, রাস্তাঘাট সবগুলোর তলে গেছে। যেমন পোকামাকড়ের ভয়, সাপ বা বিচ্ছু কামড়াবে, এরকম কিছু। এই কারণে আমরা এখান থেকে আশ্রয় নিচ্ছি অন্য এলাকায়।
জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি রয়েছে, তবে খুব ধীর গতিতে পানি কিছুটা কমলেও দুর্ভোগে রয়েছে দুর্গতরা। দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি 9 সেন্টিমিটার কমে বিপদসীমার 78 সেন্টিমিটার ও সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে 5 সেন্টিমিটার কমে বিপদসীমার 114 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার 50টি ইউনিয়নের 2 লাখ মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। বন্যার কারণে তলিয়ে গেছে 8000 হেক্টর ফসলি জমি। 259টি প্রাথমিক বিদ্যালয় ও 67টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। আমাদের ঘর বাড়িতে পানি উঠে গেছে, আমাদের খাবার দাবারও অসুবিধা হইতাছে। টিউবওয়েল তলায় থাকা পানি কি খায় না খায় খুবই অসহায়। টানা 6 দিন বাড়তে থাকার পর যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে এবং কাজীপুর পয়েন্টে কমতে শুরু করেছে, তবে জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যমুনার অভ্যন্তরীণ চরাঞ্চলের 34টি ইউনিয়নের 83,000-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে 6500 হেক্টর জমির ফসল। পানি ওঠায় বন্ধ রয়েছে 78টি শিক্ষা প্রতিষ্ঠান, তবে সর্বশেষ যমুনার পানি স্থিতিশীল রয়েছে। গরু ছাগল বাছুরগুলা থাকার কোনো ব্যবস্থা নাই, থাকার কোনো জায়গা নাই, দেখেন না চারিদিক দিয়ে পানি, প্রতিটা জায়গায় আনাচে কানাচে পানি। বর্তমানে মনে করেন যে খালি মানুষ টান খুঁজতেছে জেলা স্বস্তি নেন নিকে। গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে যমুনা নদীর পানি 13 সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার 71 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে পানিবন্দী 1,80,000 মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। বন্যার্ত এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাদ্য সংকটের পাশাপাশি পশু প্রাণীরও খাদ্য সংকট দেখা দিয়েছে। বন্ধ রয়েছে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান, ডুবে গেছে কয়েক হাজার হেক্টর জমির শস্য। সরকারি ও বেসরকারিভাবে বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে। আমিনা হীরা, মাই টিভি নিউজ। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্দশা কাটছে না পানিবন্দী মানুষের। 1 মাসের মধ্যে 3 দফা বন্যায় খাদ্য সংকটে পড়েছেন বন্যা কবলিতরা। স্থানে স্থানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানি নামছে না সীমান্তবর্তী জকিগঞ্জ সহ বিভিন্ন উপদ্রুত এলাকায়। জেলার বিভিন্ন উপজেলার গ্রামীণ সড়কগুলো তলিয়ে থাকায় এবং দুর্গম এলাকায় যাচ্ছে না ত্রাণ সহায়তা। প্রতিনিধি মৃণাল কান্তি দাসের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। 2022 সালের বন্যার ভয়াবহ স্মৃতি ভোলার আগেই গত কয়েক মাস আগে সিলেটে 3 দফা বন্যা হানা দিয়েছে। দফায় দফায় বন্যায় পানিবন্দী হয়ে পড়ে 8 লাখের বেশি মানুষ। ফলে জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন লক্ষাধিক মানুষ। এছাড়া ঘরবাড়ি, গবাদি পশু সহ আটকে পড়ে আরো কয়েক লাখ মানুষ। বন্যায় কর্মহীন ও বেকার হয়ে পড়েছে অনেকে। বর্তমান পরিস্থিতি খুব খারাপ, আগের বাণী থেকে আরো বেশি। মানুষের অবস্থা এমন অবস্থা হয়েছে, ঘর বাড়ি ডুবাইয়া কিচ্ছু নাই। মূল সড়কের পার্শ্ববর্তী বন্যা কবলিত এলাকার মানুষ সরকারি বেসরকারি সহায়তা পেলেও দূরবর্তী এলাকায় যাচ্ছে না কোনো ধরনের ত্রাণ। ফলে বন্যার্তদের মধ্যেও দেখা দিয়েছে তীব্র হাহাকার। বিভিন্ন জায়গা একদম পানি প্লাবিত হয়ে গেছে, এইটা জায়গা পর্যন্ত গিয়া ত্রাণ পৌঁছে না এবং মানুষ শুকনা জায়গাতে গিয়া ত্রাণ নিতে পারেন না। 2-3 দিন আমরা উপাস রয়েছি, সরকার থেকে কোনো কিছু পাইছি না। ও আমরা বারোইয়াও দেখি কোনো ভাই কিছু নাই। এদিকে সিলেটের জকিগঞ্জে 2টি সহ বেশ কয়েকটি বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন কবলিত এলাকা দিয়ে হু হু করে পানি লোকালয়ে ঢুকছে। আমি সকালে আইছি, আমার বাগনা বাগির নেবাদ ঘরের ভিতরে পানি, ঘরের ভিতরে হাঁটু পানি, ওরা লইয়া এখন যাইরাম গিয়া বাড়ি বসাই গিয়া। ঘরের ভিতরে পানি ছিল, সকালে পানি কিছু বাখর দিচ্ছি, বাখরার পরে এখন আবার সিমি সিমি পানি উঠে। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ড। আমরা অনেকগুলো জায়গায় কাজ করছি, কাজগুলো যেহেতু আমরা মাটি দিয়ে স্ট্রেংথ বাড়াইতে পারি না, পরে আবার এটা করবো। এখন যেটা আছে যে পানি লেভেলটা একটু কমলে করে আমরা তা শুরু করবো। 1 মাসের মধ্যে 3 দফা বন্যায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন সিলেটের পানিবন্দী মানুষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। নদী ভাঙনে মারাত্মক ক্ষতিগ্রস্ত টাঙ্গাইল মির্জাপুরের ফতেপুর ইউনিয়নের অন্তত 10 গ্রাম। ক্ষতির মুখে পড়েছে বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে নদী ভাঙনের শিকার বহু পরিবার। প্রতিনিধি মোশাররফ হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. হামিম। আমাকে থাকার কোনো জায়গা নেই, আমাকে খেতে নাই, আমাকে সব শেষ হয়ে গেল। নদী ভাঙনে সবকিছু হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন খোলা আকাশের নিচে বসবাসকারী এই নারী।
টানা বৃষ্টিতে পানি বৃদ্ধির ফলে টাঙ্গাইলের মির্জাপুরের বংশাই নদীর ফতেপুর, থলপাড়া, হিলরা, আদাবাড়ি, চাকলেশ্বর, বৈলনপুর সহ বিভিন্ন এলাকার ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ফলে হুমকির মুখে পড়েছে বিভিন্ন স্থাপনা। ভিটেমাটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নদী তীরের হাজারো মানুষ। দুশ্চিন্তায় অনাহারে খোলা আকাশের নিচে মানবত জীবনযাপন করছেন তারা। আমাদের এখানে 2টা দোকান ছিল, অনেক জমি ছিল, সেগুলা ভেঙে নিঃস্ব হয়ে গেছে। রাস্তা দেখেন কিরকম ভেঙে চুরে গেছে। কেমবে চলুম, আমাকে খাওয়ার ঘরে নেই, কিচ্ছু নেই, ঘর দরজা খাক নদীতে যাইতাছে গা। বিশাল এলাকা মিলে একটা হাই স্কুল, এই ছাত্রছাত্রীদের স্কুলটা প্রায় কাছাকাছি চলে আসছে। যেভাবে ভাঙতেছে স্কুলটা চলে যাবে। স্কুলের পাশে নদীটি, তার জন্য আমাদের স্কুলটা ক্ষতিগ্রস্ত হতে পারে। স্কুল যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যবস্থাটা নাই। যেভাবে নদীতে ড্রেজার চলে, যেভাবে নদীতে ড্রেজিং হয়, এই কারণে আর এখানে বেশি ভাঙতেছে। ইতিমধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ভাঙন কবলিত বাসিন্দারা। SM হামিম, মাই টিভি। দর্শক, ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ফল উৎসব অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ সোহেল স্মৃতি মিলনায়তনে। সেখানে আছেন আমাদের আদালত প্রতিনিধি মোস্তফা কামাল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মোস্তফা, মধুমাসে ফল উৎসব চলছে, তো এই ফল উৎসব নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। বক্তব্য শুরু করে দেব। হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জগন্নাথ সোহেল স্মৃতি মিলনায়তনে, জজকোর্ট প্রাঙ্গণে। আমি এখান থেকে বলছি, আজকে কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মধুমাসে ফল উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে বিজ্ঞ বিচারক মহোদয় সহ বিভিন্ন আইনজীবী এবং বিভিন্ন পেশার লোকজন এখানে উপস্থিত আছেন এবং এখানে খুব সুন্দর এবং সাবলীলভাবে আপনার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে সমারোহ এত সুন্দর চমৎকারভাবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে উপস্থিত আছেন যুগ্ম জেলা জজ পরিবেশ আদালতের মোহাম্মদ জাকির হোসেন টিপু, বিশেষ জজ 7-এর বিচারক প্রদীপ কুমার এবং বিশেষ জজ 9-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এবং আর একজন উপস্থিত আছেন যিনি একসময় CMM কোর্টকে করেছেন সমাদৃত। ওনার আমলেই উনি প্রায় 5 লাখেরও বেশি মামলা নিষ্পত্তি করে সারা বাংলাদেশব্যাপী বিচার বিভাগের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এবং শুধু তাই নয়, উনি একজন সফল বিচারক। ওনার নাম শেখ হাফিজুর রহমান। উনি বর্তমানে বিশেষ জজ 9-এর বিচারক হিসেবে অধিষ্ঠিত আছেন। আরও উপস্থিত আছেন আমাদের বারের সেক্রেটারি সহ, কোর্ট রিপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি সহ এবং DMPর জয়েন্ট কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান, উনি উপস্থিত আছেন। আজকে মধুমাসে ফল উৎসব এবং এত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে যেটা বলা বাহুল্য। এবং এই মুহূর্তে আমি কিছু এখানে এই অনুষ্ঠান আপনি জানিয়ে রাখবেন যে আমি কিছু বলার জন্য আমাদের সাবেক কোর্ট রিপোর্টার অ্যাসোসিয়েশন জনাব মশিউর রহমান কে কিছু বলার জন্য, কেমন হচ্ছে তাদের অনুষ্ঠান এটা বলার জন্য আমি তাকে অনুরোধ করছি। ঢাকা কোর্ট রিপোর্টার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই ফল উৎসবের যে সুন্দর একটা আয়োজন, এই আয়োজন এই কোর্ট রিপোর্টার অ্যাসোসিয়েশনের একটা ধারাবাহিক আয়োজন। আমরা কোর্ট রিপোর্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছরে বেশ কিছু প্রোগ্রাম নেওয়া হয়, তার মধ্যে ঐতিহ্যবাহী এই প্রোগ্রাম মধুমাসের এই ফল উৎসব। এখানে অনেক বিচারক মহোদয় উপস্থিত ছিলেন এবং খুব সুন্দর হয়েছে আজকের এই আয়োজনটি। সবাইকে ধন্যবাদ। ফৌজিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ প্রতিবেদন এবং এই প্রতি বছরের ন্যায় দিবসটি পালন করবেন কোর্ট রিপোর্টার অ্যাসোসিয়েশন, এই প্রত্যাশা সকলেরই। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।
মাত্র ৫৫ টাকায় হাইওয়ে পুলিশের ট্রাফিক আইন ভঙ্গ করা মামলায় জব্দকৃত কাগজপত্র গ্রাহকের কাছে পৌঁছে দিতে হাইওয়ে পুলিশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছেন ডাক বিভাগ ও হাইওয়ে পুলিশ। এই সেবা চালু করলে গ্রাহকদের মামলা পরবর্তী কাগজের জন্য মামলাকৃত স্থানে যেতে হবে না। সকালে রাজধানীর উত্তরায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডাক বিভাগ ও হাইওয়ে পুলিশের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অ্যাডিশনাল আইজি মোহাম্মদ শাহাবুদ্দিন খান বলেন, এই চুক্তি স্বাক্ষর বাস্তবায়নে দেশের ৩,০০০ কিলোমিটার মহাসড়কে হাইওয়ে পুলিশ সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আরো জোরালো ভূমিকা রাখতে পারবে। ডাক বিভাগ তারাই আমাদের প্রায়োরিটি এবং তাদের সাথে আমরা যোগাযোগ করে আজকে নানা আলোচনার মধ্য দিয়ে আজকে আমরা একটা পরিণত অবস্থায় এসেছি এবং আজকে আমরা সেই সমঝোতা স্মারক সই করছি, সিগনেচার করছি, অনুমোদন করছি, যার মাধ্যমে আমরা একই সাথে চলবো, একই সহযোগিতা নিয়ে আমরা একে অপরের পরস্পর এর সহযোগিতা নিয়ে আমরা জনগণের সেবাটা সহজ করার। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজ শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত সড়ক অবরোধ করবে শিক্ষার্থীরা। ৮ম দিনের মতো শিক্ষক আন্দোলন অব্যাহত। 4 দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিং এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গভীর রাতে হঠাৎ অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে 6 জন নিহত। লক্ষ্মীপুরে রাস্তা পারাপারের সময় বাস চাপায় নানা ও নাতির মৃত্যু। এবং কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্দশা কাটছে না পানিবন্দী মানুষের। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফেজ।